messages straight to my heart. I'd never. হোয়াট ইজ মাইটোকন্ড্রিয়া? মাইটোকন্ড্রিয়া কি? Mitochondria is a cell organism which produced energy. Simple, is it? What is F1 or Fernandez Moran? What is ATP cycle or Krebs cycle? What is ATP cycle? I don't know. What is repair chain enzyme? And write some basic repair chain enzyme. Repair chain enzyme আবার কি? এটার সাথে মাইটোকন্ড্রিয়ার আবার কি সম্পর্ক? হ্যাঁ? Hello guys. With all of you a very good morning, good day, good noon, good evening and good night. তো সায়েন্স অলিম্পিকের তরফ থেকে তোমাদের আবারও জানাই আদাব, ওয়েলকাম অ্যান্ড সুস্বাগত। তো মাইটোকন্ড্রিয়া নিয়ে সমস্যা, কোয়েশ্চেন ব্যাংক বের করলেই মাইটোকন্ড্রিয়ার কোয়েশ্চেন স্কিপ করতে হচ্ছে। তো এই ভিডিওটা অনলি অন তোমাদের জন্য। তো আর দেরি কিসের, কপি বুক আর পেন রেডি রাখো, আর হ্যাঁ কানে হেডফোনটা অবশ্যই গুঁজে নেবো ফর বেটার एक्सपीरियंस एंड क्वालिटी पर्पस। तो चलिए शुरू करते हैं। What is mitochondria? Mitochondria কি? Mitochondria is a double membrane bond organ cell. Mitochondria হলো ডাবল মেমব্রেন অর্থাৎ দ্বিস্তরীয় বন্ড, দ্বিস্তরীয় বন্ধন অর্থাৎ দুটো পর্দা দ্বারা আবদ্ধ অর্গান সেলস অর্থাৎ কোষীয় অঙ্গাণু, হুইচ প্রডিউসড যেটা তৈরি করে অর সাপ্লাই বা যোগান দেয় কেমিক্যাল এনার্জি রাসায়নিক শক্তি লাইক এটিপি, জিটিপি এটসেট্রা এটসেট্রা। তার মানে কি বললাম, মাইটোকন্ড্রিয়া কাকে বলে? মাইটোকন্ড্রিয়া হলো এক প্রকার কোষীয় অঙ্গাণু অর্থাৎ দ্বিস্তরীয় কোষীয় অঙ্গাণু যেটি শক্তি তৈরি করে। সিম্পল। বাট গাইজ, আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি যে মাইটোকন্ড্রিয়া এক প্রকার কোষীয় অঙ্গাণু। সমস্ত কোষের মধ্যে অর্থাৎ কোষীয় অঙ্গাণু অর্থাৎ কি, কোনো একটা যদি আমরা কোষ দেখেছি কোষের মধ্যেই মাইটোকন্ড্রিয়া থাকবে এটা নিশ্চিত। আমরা যদি মাইটোকন্ড্রিয়াকে ওই কোষটাকে আমরা যদি অনুবীক্ষণ যন্ত্রে নাও দেখি তাও আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা মাইটোকন্ড্রিয়া এর মধ্যে আছে। বাট এন্ডোসিম্বায়োটিক থিওরি, এই থিওরিটা একদম রিসেন্টলি থিওরি, নতুন আবিষ্কৃত থিওরি। তো এই থিওরি অনুযায়ী বলা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া কোনো কোষীয় অঙ্গাণু নয়। শকড? ইয়েস গাইজ, মাইটোকন্ড্রিয়া কিন্তু কোনো কোষীয় অঙ্গাণু নয়, এটা হলো এক প্রকার ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। লাইক আমাদের যেমন ফ্রি লিভিং কথা অর্থ কি মুক্তজীবী, অর্থাৎ যেগুলো আমাদের এনভায়রনমেন্টে বা আমাদের বাতাসের মধ্যে যেসব ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন ধরনের ছত্রাক মানে সবসময় ঘোরাফেরা করছে। আমি যেমন এখন আমার যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে অনবরত আমার শরীরের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন ধরনের ছত্রাক অনবরত ঢুকছে, ঠিক? তো সেরকমই এক প্রকার ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের এই মাইটোকন্ড্রিয়া। এর সাপেক্ষে প্রমাণ কি, মানে এই কথাটা আমি বললাম যে ব্যাকটেরিয়া, ফ্রি লিভিং ব্যাকটেরিয়া হলো এক প্রকার মাইটোকন্ড্রিয়া। তো এই যে মাইটোকন্ড্রিয়া ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, তার সাপেক্ষে প্রমাণ কি? প্রমাণ ছাড়া তো সায়েন্স অলিম্পিক কোনো কথা বলে না। তো প্রমাণ কি? আমরা জানি পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, পৃথিবী সৃষ্টির সময় যে প্রথম প্রাণীটা সৃষ্টি হয়, তো সেই প্রাণীটা জলে অবস্থান করে এবং সেই প্রাণীটা কি ছিল? প্রোক্যারিওটিক ইউনিসেলুলার, যাগুলোকে আমরা বলতাম ব্যাকটেরিয়া, এবং সেগুলোকে আমরা মনেরা জাতীয় গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করতাম। তো এই ফ্রি লিভিং ব্যাকটেরিয়া জিনিসগুলো বা মনেরা জাতীয় প্রাণীগুলো, এগুলোর ক্ষেত্রে কি হয়? প্রোক্যারিওটিক ইউনিসেলুলার, ঠিক? এই মনেরা জাতীয় প্রাণীগুলোর একটু যদি সময়ের সাথে সাথে ইভলিউশন যখন ঘটলো,
মনেরা জাতীয় প্রাণীগুলো তৈরি হলো প্রোটিস্টা জাতীয় প্রাণী, অর্থাৎ লাইক অ্যামিবা, প্যারামোসিয়াম, ইউগ্লিনা এটসেট্রা এটসেট্রা। তো এই অ্যামিবা, প্যারামোসিয়াম, ইউগ্লিনা এগুলো কি কি, এগুলোর মধ্যে ইভলিউশনটা কি, চেঞ্জটা কি এলো, এগুলো হচ্ছে ইউক্যারিওটিক ইউনিসেলুলার। কোষটা একটাই, এগুলোর দেহটাও একটা কোষ নিয়ে তৈরি, বাট এগুলো কি প্রোক্যারিওট থেকে ইউক্যারিওটিকে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ আদি কোষ থেকে নতুন কোষে কনভার্ট হয়ে গেল। এরপর আরও যদি ইভলিউশন ঘটলো, সময়ের সাথে সাথে যখন ইভলিউশন ঘটলো, এই প্রোটিস্টা জাতীয় প্রাণীগুলো কনভার্ট হয়ে গেল কিসে, আমাদের ফাঙ্গাসে বা ছত্রাকে। তো এই ছত্রাক জাতীয় যে প্রাণীগুলো আছে সেগুলোর মধ্যে কি চেঞ্জটা হলো, সেগুলো হচ্ছে ইউক্যারিওটিক বাট মাল্টিসেলুলার, অর্থাৎ বহুকোষী। ইউনিসেলুলার হতে পারে, হ্যাঁ, কিছু কিছু ছত্রাক কিন্তু ইউনিসেলুলারও, কিছু কিছু ছত্রাক আবার মাল্টিসেলুলারও। ঠিক, তাহলে এদের মধ্যে একটা কিছু চেঞ্জ এলো। এরপর যখন আমরা ফাঙ্গাস থেকে আরও একটু ইভলিউশন দেখলাম, তখন দেখলাম যে ফাঙ্গাস থেকে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের প্ল্যানেট বর্গ বা উদ্ভিদ রাজ্য, প্ল্যান্টি যেটা বলছি আমরা। তো সেক্ষেত্রে আমরা দেখবো প্রথম যে আমাদের উদ্ভিদটা সৃষ্টি হয়েছিল তার নাম হচ্ছে থ্যালোফাইটা। থ্যালোফাইটটা মধ্যে কি ছিল, থ্যালোফাইটা হচ্ছে ইউক্যারিওটিক ইউনিসেলুলার, অর্থাৎ এককোষী এবং ইউক্যারিওটিক কোষ। এই থ্যালোফাইটার পর এই থ্যালোফাইটা পর্যন্ত যদি আমরা কোষগুলো একটু যদি পর্যবেক্ষণ করি, একটু যদি এগুলো নিয়ে স্টাডি করি, তাহলে আমরা খুব ভালোভাবে দেখতে পাবো যে এই কোষগুলোর মধ্যে রাইবোজোম, নিউক্লিয়াস, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, এই যে এতগুলো আছে, ক্রোমোজোম, এই যে এই জিনিসগুলো আছে কোষের, যেগুলোকে আমরা কোষীয় অঙ্গাণু বলে থাকি, এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রেজেন্ট, বাট মাইটোকন্ড্রিয়া কিন্তু অ্যাবসেন্ট। মাইটোকন্ড্রিয়া কিন্তু এগুলোর মধ্যে পাওয়া যায় না। এই ঘটনাটা দেখে বিজ্ঞানী বলে চিন্তার একটা ভাঁজ বলো, কপালে ভাঁজ পড়ে গেল যে মাইটোকন্ড্রিয়া তো অতদিন ধরে ছিল না, কিন্তু যে থ্যালোফাইটা থেকে ব্রায়োফাইটাকে টেরিডোফাইটাতে যখন ইভলিউশনটা ঘটলো, অর্থাৎ যে ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদগুলো তৈরি হলো বা টেরিডোফাইটা যাদের মধ্যে ভাস্কুলার ব্যান্ডেল দেখা যায়, অর্থাৎ জাইলেম ফ্লোয়েমের প্রভাবটা দেখা যায়, তো সেই সব উদ্ভিদগুলো এর এই যে এই কোষগুলোর মধ্যে এই কোষগুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট, মাইটোকন্ড্রিয়া আছে। কিন্তু তার আগে যে থ্যালোফাইটা বা ফাঙ্গাস বা তারপরও যে বিভিন্ন ধরনের আমাদের প্রোটিস্টা জাতীয় প্রাণীগুলো দেখলাম, লাইক অ্যামিবা, প্যারামোসিয়াম, ইউগ্লিনা, তো এদের মধ্যে কিন্তু কোনো মাইটোকন্ড্রিয়া নেই। হয় এইখান থেকে কোয়েশ্চেনটা হলো, তাহলে মাইটোকন্ড্রিয়া কি সত্যিই কোষীয় অঙ্গাণু? যদি কোষীয় অঙ্গাণু হতো তাহলে কিন্তু কোষ যখন সৃষ্টি হয়েছে তখনই এগুলোর মধ্যে, মানে কোষের মধ্যে এগুলো থাকা উচিত ছিল। যেমন কোষ যখন প্রথম সৃষ্টি হয়েছে তখন থেকেই কিন্তু কোষের মধ্যে নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে, মানে নিউক্লিয়াসটা আছে। কোষ যখন সৃষ্টি হয়েছে তখন থেকেই কিন্তু রাইবোজোমটা কোষের মধ্যে আছে। কোষ যখন সৃষ্টি হয়েছে তখন থেকেই কিন্তু লাইসোজোমটা কোষের মধ্যে আছে। কোষ যখন সৃষ্টি হয়েছে তখন থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কোষের মধ্যে আছে, গলগি বডিটা কোষের মধ্যে আছে, বাট মাইটোকন্ড্রিয়া প্রথম থেকে ছিল না। লাস্ট সময়ে যখন আমাদের ব্রায়োফাইটাকে টেরিডোফাইটা চলে এলো, তখন দেখলাম যে মাইটোকন্ড্রিয়া ইজ প্রেজেন্ট। তাহলে মাইটোকন্ড্রিয়া নিশ্চয়ই আমাদের কোষীয় অঙ্গাণু নয়। ঠিক এর সাপেক্ষে আরও যখন মাইটোকন্ড্রিয়াকে একটু বিশ্লেষণ করলাম, তখন দেখলাম যে এর ম্যাট্রিক্সের মধ্যে নিজস্ব কিছু আরএনএ বা ডিএনএ পাওয়া যায়। আমরা জানি একটা ইউক্যারিওটিক কোষের মধ্যে ডিএনএটা হচ্ছে আমাদের কি, ডিএনএটা বলছি, রাইবোজোমটা হচ্ছে 80S, এবং প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমটা হচ্ছে 70, হালকা রাইবোজোম। বাট মাইটোকন্ড্রিয়ার একটা নিজস্ব রাইবোজোম পাওয়া যায়, যার ওয়েটটা হচ্ছে 55S, 55S, মেসোজোম যেগুলোকে বলা হয়। তো প্রত্যেকটা কোষীয় অঙ্গাণুর মধ্যে যে রাইবোজোমগুলো আছে সেগুলো হচ্ছে কোষীয় রাইবোজোম, অর্থাৎ নিউক্লিয়াসের কাছাকাছি যে বা নিউক্লিয়াসের গায়ে লেগে থাকা যে রাইবোজোমগুলো দেখবো, বা গলগি বডির মধ্যে যে রাইবোজোমগুলো থাকে, বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে মূলত রাইবোজোমটা লেগে থাকে। তো এই রাইবোজোমগুলো হচ্ছে কোষীয় রাইবোজোম, এগুলো প্রত্যেকটা 80S রাইবোজোম। কিন্তু যখন এই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে আমরা দেখে যাবো, আমি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আমরা মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, তো সেখানে আমরা বলবো মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স কী। তো মাইটোকন্ড্রিয়া এখন জাস্ট একটু বলে রাখি ইন্ট্রোডাকশনে, যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে যখন আমরা বলতে থাকবো তখন দেখবো যে এর মধ্যে নিজস্ব কিছু রাইবোজোম পাওয়া যায়, এবং যেগুলির কি আয়তনটা হচ্ছে 55S, 55S, মানে না প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম না ইউক্যারিওটিক রাইবোজোম, এটা একদম নিজস্ব কোনো একটা রাইবোজোম, নিজের রাইবোজোম। এই জিনিসগুলোই মানে খুব দেখতে গিয়ে আমরা অ্যান্ডোসিম্বায়োটিক থিওরিটি তৈরি করি, এবং এই অ্যান্ডোসিম্বায়োটিক থিওরি অনুযায়ী বলা হয় যে মাইটোকন্ড্রিয়া কোনো কোষীয় অঙ্গাণু নয়, এটি এক প্রকার ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। নেক্সট, হিস্ট্রি নিয়ে বেশ মাইটোকন্ড্রিয়া নিয়ে বেশ আন্দোলন সৃষ্টি হয়েছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের। আজকে হিস্ট্রি অর্থাৎ কি, আবিষ্কারটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি মানে আলোচনা করব, যে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারটা কে করেছিল।
বিভিন্নভাবে বিভিন্ন আছে। তোমরাও দেখতে পাবো, বা যারা সিবিএসসি বোর্ডে পড়ো বা যারা আইসিএসসি বোর্ডে পড়ো বা যারা ডাব্লিউবিএসসি বোর্ডে পড়ছে অর্থাৎ বাংলা ভার্সানে বইগুলো পড়ো, তো তারাও দেখতে পাবে যে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারটা দুটো বিজ্ঞানী নিয়ে মানে কপালে ভাঁজ সৃষ্টি হয়েছে যে কোন বিজ্ঞানীটা হয়েছে। কোনো বইয়ে আছে বিজ্ঞানী বেন্ডা, কোনো বইয়ে আছে কলিকার মাসলে। তো অ্যাকচুয়ালি কোনটা? অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে কলিকার মাসলে ইন 1850, 1850 খ্রিস্টাব্দে। প্লিজ নোট ডাউন, 1850 খ্রিস্টাব্দে কলিকার মাসলে প্রথম মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। বাট এই যে আমি বলছি মাইটোকন্ড্রিয়া, এই যে ওয়ার্ডটা, এই যে নামটা, এই নামটা দিয়েছিল বিজ্ঞানী বেন্ডা ক্রিস্টাল। বিজ্ঞানী বেন্ডা ক্রিস্টাল ইন 1918 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1898 খ্রিস্টাব্দে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করা হয়। বাট তার জন্মটা হয়েছে কখন? 1850 খ্রিস্টাব্দে। তার আবিষ্কারটা হয়ে গেছে 1850 খ্রিস্টাব্দে। অর্থাৎ বিজ্ঞানী বেন্ডা ক্রিস্টাল যখন 4 থেকে 5 বছর বয়স, অর্থাৎ আমার হাঁটুর বয়স, তখনই মাইটোকন্ড্রিয়া কিন্তু আবিষ্কার হয়ে গেছে। बाप को भेज, तेरे बस की बात नहीं। যদি কোশ্চেন পড়ে যে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে কে, তাহলে অবশ্যই কলিকার মাসলে। মাইটোকন্ড্রিয়ার নামটি কে দেয়? তখন বলবো আমরা বিজ্ঞানী বেন্ডা ক্রিস্টাল। ওকে, তো এই যে বললাম মাইটোকন্ড্রিয়ার নাম এটা 1800, এখন তোমাদের মধ্যে কোশ্চেন আসতেই পারে যে স্যার 1850 খ্রিস্টাব্দে মাইটোকন্ড্রিয়ার জন্ম হয়ে গেছে আর 1898 খ্রিস্টাব্দে তার নামকরণ হচ্ছে। এটা কি মানে মগের মুলুক নাকি? আমরা জন্ম নিয়েছি মানে কতদিন হচ্ছে? 50 থেকে প্রায় 45 বছর বা 48 বছর, হ্যাঁ 48 বছর মোটামুটি এটা ডিফারেন্স। তো এই এতদিন ধরে মাইটোকন্ড্রিয়ার কেউ নামকরণ করেনি? হ্যাঁ, নামকরণ করেছে। মাইটোকন্ড্রিয়ার অনেক নাম আছে। বিজ্ঞানী কলিকার মাসলে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করার পরেই তার অনেকগুলো নাম দেওয়া হয়েছে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সেই নামগুলো একটাও সুটেবল হয়নি। একমাত্র বিজ্ঞানী বেন্ডা ক্রিস্টাল যে এমন একটি নাম দিয়েছিল যেটা মাইটোকন্ড্রিয়ার স্বভাব চরিত্রের সাথে, তার বিভিন্ন ধরনের ধর্মের সাথে মিল খায়। ঠিক না? আমার নাম রাজ, ঠিক তো আমাদের এই যে বাঙালিদের নাম বা আমাদের মানুষদের নাম, তার যে কিছু হতে পারে। আমার নাম রাজ না হয়ে যদি আমার নাম যদি অভিষেক হতো, নো প্রবলেম, কোনো অসুবিধা হতো না, আমার ক্যারেক্টারে বিশেষ কিছু একটা চেঞ্জ হতো না। কিন্তু বিভিন্ন ধরনের যে আমরা এবার যদি আমরা বলি, সাপোজ আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তো আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা না দিয়ে যদি হোমো সেপিয়েন্স দিয়ে হতো, কি প্রবলেম হতো? কিছুই প্রবলেম হতো না, হালবাস হতো প্রবলেম, তাই না? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কি করেছে? গণ ও প্রজাতিটিকে মিলিয়ে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা করেছে। অর্থাৎ বিজ্ঞানসম্মত নামগুলো কিন্তু কি হয়, প্রত্যেকটাই একটা লজিক থাকে, কোনো ম্যাজিক ভাবে করে দেয় না। যে স্বপ্নে দেখলাম নামটা, হ্যাঁ আজকে হয়তো বিজ্ঞানী বেন্ডা ক্রিস্টাল নামটা দেখলো স্বপ্নে, যে হ্যাঁ ওটাকে একজন বিজ্ঞানী বলছে বা ভগবান এসে বলে দিচ্ছে যে ওর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাহলে আজ থেকে আমি ওর নাম দিয়ে দিলাম মাইটোকন্ড্রিয়া। তা নয়, মাইটোকন্ড্রিয়ার ধর্ম, মাইটোকন্ড্রিয়ার কাজ, এগুলো দেখে কিন্তু ওর নামকরণটা করা হয়। প্রত্যেকটা জিনিসে গলগি বডি, তার কাজ দেখে, তার ধর্ম দেখে কিন্তু তার নামকরণগুলো করা হয়। ঠিক, তো প্রত্যেকটার বিজ্ঞানসম্মত নাম আছে। তো মাইটোকন্ড্রিয়া যে কোষীয় অঙ্গাণু বলছি, তার বিভিন্ন ধরনের আগে কিন্তু নাম ছিল, লাইক ফুকসোনোফিলিক দানা। আমি লিস্ট দিচ্ছি কিছু। প্রথম হচ্ছে ফুকসোনোফিলিক দানা, প্রথম নাম দেওয়া হয়েছিল। বাট ফুকসোনোফিলিক দানার সাথে মাইটোকন্ড্রিয়ার কাজের কিন্তু অনেক তফাৎ হয়ে গেছিল। এখন কি তফাৎ হয়েছিল সেটা আমি ঠিক জানি না, সেটা হয়তো বিজ্ঞানী মহলেই ঠিক বুঝতে পারবেন যে কি প্রবলেম হয়েছিল ফুকসোনোফিলিক দানার সাথে। হয়তো নামটা খুব হিউজ নাম, মাইটোকন্ড্রিয়া যদি আধার কার্ডে তার নামটা লিখে, বা সে যখন ক্লাস 1-এ উঠবে মাইটোকন্ড্রিয়া, তো সেখানে যদি সে আর কি ফর্ম ফিল আপ করে, তখন ফুকসোনোফিলিক দানা, তখন হয়তো ওর মানে যে ফর্ম ফিল আপ করে সেখান থেকে হয়তো বেরিয়ে যেতে পারে নামটা। তো সেক্ষেত্রে হয়তো নামটা খুব বড় হচ্ছে, তাই তো নামটা চেঞ্জ করে দিয়েছে। আই ডোন্ট নো কেন, এর রিজন কি। ফুকসোনোফিলিক দানা নামটা বেশ ভালো নাম ছিল। নেক্সট ফুকসোনোফিলিক দানার থেকে নেক্সট আমাদের নাম দিয়ে হয়েছিল প্যারাবেসাল বডি। প্যারাবেসাল বডি এই নামটা বেশ ভালো নাম, বাট হয়তো কিছু কারণ ছিল যার জন্য এটা চেঞ্জ করেছিল। নেক্সট এর নাম দিয়েছিল প্লাজমোজোম। প্লাজমোজোম নেক্সট এর নাম দেওয়া হয়েছিল। প্লাজমোনো নামটাও ঠিকঠাক ছিল। নেক্সট এরপর ওর নাম দিয়ে দিয়েছিল কি, ফিলা। নেক্সট নাম দিয়ে দিয়েছিল ফিলা 4 নম্বরে। ফিলা নামটা তো প্রবলেম হয়েছে, ওর কিছু না কিছু হয়তো মিল খায়নি ধর্মের সাথে বা কোনো কাজের সাথে বা স্ট্রাকচারের সাথে, কিছু একটা হয়তো মিল টিল খায়নি। নেক্সট ওর নাম দেওয়া হয়েছিল ভার্মিকিউল। মাইটোকন্ড্রিয়ার নামকরণ করা হয়েছে ভার্মিকিউল। এটাও ভার্মিকিউল কিছুদিন
প্রচলিত ছিল। দেন এটাও ভার্মিকিউলটা আস্তে আস্তে মানুষের খুব একটা মন জয় করতে পারে না, মাইটোকন্ড্রিয়ার নামটা ভার্মিকিউল খুব একটা কেউ মন জয় করতে পারে না। ভার্মিকিউল থেকে নেক্সট আমাদের এলো কন্ড্রিওজোম, কন্ড্রিওজোম থেকে নেক্সট এলো আমাদের বায়োক্লাস্ট। ঠিক, তো এইরকম এতগুলো 6-7টা নাম ওর নামকরণ করা হয়েছিল। নেক্সট আমাদের মানে এই 40-45টা বছর ধরে এই 4-5টা নামকরণ ওর করা হয়েছিল। কিছু নাম কিছুদিন ধরে চলেছে কোনো একটা প্রদেশে, অর্থাৎ আমেরিকা হয়তো চলেছে, ইন্ডিয়াতে চললো না, বা ইংল্যান্ডে হয়তো সাপোজ ভার্মিকিউলটা বা বায়োক্লাস্টটা হয়তো ইংল্যান্ডে কিছুদিন 3-4 বছর চললো, কিন্তু সেক্ষেত্রে দেখছি যে ইন্ডিয়ারা সেটা গ্রহণ করছে না, যে মাইটোকন্ড্রিয়ার নামটা এই বায়োক্লাস্ট, হ্যাঁ এটা চলবে না, বায়োক্লাস্ট চেঞ্জ করতে হবে। তাহলে বিভিন্ন ধরনের বিভিন্ন রাষ্ট্রে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, সবাই একটা নামকে এগ্রি করছে না, সাপোর্ট করছে না। তাহলে এবার যদি আমি দেখি আমের বিজ্ঞান সম্বন্ধে নাকি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা আমাদের পৃথিবীর যতগুলো রাজ্য আছে, পৃথিবীর যতগুলো দেশ আছে, মহাদেশ আছে, যতগুলো রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্য এবং প্রত্যেকটা মানুষ এটাকে সাপোর্ট করেছে, হ্যাঁ আমের বিজ্ঞান সম্বন্ধে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ওকে, বাট এই মাইটোকন্ড্রিয়ার নামটা হয়তো সেখানে সবাই সাপোর্ট করছিল না, তাই হয়তো নামগুলো চেঞ্জ করতে হচ্ছিল। নেক্সট 45-46 বছর পর বিজ্ঞানী বেন্ডা ক্রিস্টাল যখন বড় হয় তখন তিনি নামকরণ করেন এই দানাটার, যে এনার্জেটিক দানা হিসেবে আছে আমাদের, বা শক্তি তৈরি করে, যেটাকে আমরা বলবো শক্তিঘর বা এনার্জি কোষ। তো এটার নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া। তো এই মাইটোকন্ড্রিয়া নামটা যখনই করা হয় তখনই কিন্তু এই কোষটার একটা জনপ্রিয়তা সৃষ্টি হয় এবং প্রত্যেকটা দেশই এই নামটা সবাই সাপোর্ট করতে থাকে এবং গ্রহণ করতে থাকে। ওকে, তো সেই দিন থেকে আমাদের এই দানাটা বা এনার্জির যে সেলটা বলছি, যে এটিপি তৈরি করে, তো তার নাম হয়ে গেল মাইটোকন্ড্রিয়া। ওকে, নেক্সট নাম্বার, সংখ্যা। আমরা জানি কোষের মধ্যে এই স্বাভাবিক কোষ, যদি আমি স্বাভাবিক কোষ ধরি, একটা স্কিনের একটা কোষ ধরলাম, তো একটা কোষের মধ্যে হয়তো 3 থেকে 4টা মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। তো আমি কি ধরে নিতে পারি যে আমার পুরো বডির মধ্যে প্রত্যেকটা কোষের মধ্যে 3 থেকে 4টা মাইটোকন্ড্রিয়া থাকবে প্রত্যেকটা কোষের মধ্যে? ঠিক না, মানুষের শরীরে এমন একটা অংশ আছে যেখানে এক একটা কোষের মধ্যে, আই রিপিট, এক একটা কোষের মধ্যে প্রায় 1000 থেকে 1300টি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। হিউজ নাম্বার এক একটা কোষের মধ্যে। ওকে, লাইক সেই অর্গানটার নাম কি? যকৃৎ। আমাদের যে যকৃৎ আছে, যেটা পুরো ডাইজেস্টিভ সিস্টেমকে আমাদের রেগুলেট করে, তো সেক্ষেত্রে যদি আমরা দেখি এর কোষের মধ্যে প্রায় 1000 থেকে 1300টি মাইটোকন্ড্রিয়া অবস্থান করছে। অ্যাকচুয়ালি অবস্থান কেন করে? দেখো, যে জিনিসে এনার্জি বেশি দরকার হয় সেখানেই এনার্জি সেলটা এনার্জি কোষটা থাকা স্বাভাবিক, তাই না? তাহলে এই যে আমাদের যকৃৎ কথা বলছি, এ কি করছে? পুরো ডাইজেস্ট সিস্টেম অর্থাৎ পাচন পদ্ধতিকে আমাদের রেগুলেট করছে। যকৃৎ যদি না থাকতো পাচন পদ্ধতি কিন্তু আমাদের রেগুলেট হতো না, অর্থাৎ পাচন পদ্ধতি হতো না, ঠিক না? অর্থাৎ এখানে কি আমাদের যে আমাদের কি আছে, আমাদের এসোফেগাস থেকে আমাদের খাদ্যটা আসছে, তারপর আমাদের সেটা আমাদের যে পাকস্থলী আছে, তো সেখানে আমাদের স্টোর হচ্ছে। সেখান থেকে কি হয়, বিভিন্ন ধরনের এই সেলের সংক্রমণের ফলে বা এই সেলের সংমিশ্রণের ফলে পুষ্টি পদার্থ নির্গত এবং ছিবড়ে অংশটা কোথায় চলে যায়? আমাদের ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন। তো সেই স্মল ইন্টেস্টাইনে যখন এন্ট্রি নেয় খাবারটা, আমাদের যে পাচিত খাবারটা এন্ট্রি নেয়, এরপর যেটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ডাইজেস্ট হতে থাকবে। এই যতক্ষণ পর্যন্ত আমাদের পাকস্থলীতে খাবার ছিল ততক্ষণ পর্যন্ত খুব একটা ডাইজেস্ট কিন্তু হয়নি, ঠিক? তখন শুধুমাত্র প্রোটিনটা হালকা ডাইজেস্ট হয়েছে, খুব একটা বেশি কিন্তু ডাইজেস্ট হয়নি। বেশিরভাগ পুষ্টি পদার্থটাই কিন্তু কোথায় আছে? স্মল ইন্টেস্টাইনে ঢুকে গেছে। এই স্মল ইন্টেস্টাইনে যখন ঢুকবে তখন এই পিত্তথলিটা বা এই যকৃৎটা বলছি, এই যকৃৎটা কি করে? তখন আস্তে আস্তে তার মধ্যে একটা পিত্তথলি থাকে, সেই পিত্তথলিতে কি পিত্ত রস ক্ষরণ করে এবং যার ফলে কি হয়, পুরো ইন্টেস্টাইনটার মধ্যে দিয়ে খাবারটা ঘোরাঘুরি করে এবং সেটা শোষণ হয়, অবজার্ভ হয়, এবং যেটা পাচিত অংশ হয় সেটা কোথায় যায়? লার্জ ইন্টেস্টাইনে কি হয়, সেটা আবার শোষণ হয় এবং একবারই যেটা ছিবড়ে অংশ থাকে, একদম যেটা অপাচিত অংশ, যেটাকে আর কোনো পুষ্টি পদার্থ থাকে না, সেটা এনার্জি দিয়ে বেরিয়ে যায়। এই ছিল আমাদের ডাইজেস্ট সিস্টেম। তো এই ডাইজেস্ট সিস্টেম পুরোটা রেগুলেট করার জন্য দায়ী কিন্তু আমাদের এই যকৃৎ। ওকে, তো সেই জন্য যকৃতে থাকে কি 1000 থেকে 1300টি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। নেক্সট, আমাদের জানি উট পাখির ডিম সবচেয়ে বড় ডিম, ঠিক না? তো সি অরিজিনেট ডিম,
এর ডিমে মোটামুটি 13,000 থেকে 14,000, আই রিপিট 13,000 থেকে 14,000টা মাইটোকন্ড্রিয়া কিন্তু থাকতে পারে একটা ডিমের মধ্যে, অর্থাৎ একটা কোষের মধ্যে। ডিমটা বলতে একটা কোষ। ওকে, নেক্সট আমাদের যে শুক্রাণু বা স্পার্ম বলছি, ঠিক? তো স্পার্মের মধ্যে তোমরা ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, তো স্পার্মের মধ্যে যেটা হেড অংশ আছে, অর্থাৎ যেটা আমাদের পেনের নিপের মতন অংশটা আছে, তারপর পেনের নিচ থেকে কি সৃষ্টি হয়েছে, একটা গরুর লেজের মতন অংশ সৃষ্টি, যেটা হচ্ছে স্পার্মের টেল বলা হয়। একটা হচ্ছে স্পার্ম হেড আর একটা হচ্ছে স্পার্ম টেল। এই হেড আর টেলকে কানেক্ট করে রেখেছে একটা গলার মতো অংশ, অর্থাৎ একটা কানেক্টার আছে। দেখো একটা রিং 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 সৃষ্টি হয়েছে। এই যে রিং রিংগুলো, এগুলো কি দিয়ে তৈরি? এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াগুলো রিং 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 তৈরি হয়েছে এবং এই আমাদের স্পার্মের হেডটা এবং টেলটাকে কানেক্ট করে রেখেছে, ধরে রেখেছে। তো এক্ষেত্রে প্রায় 13 থেকে 14টি, সরি ভুল বললাম, 23 থেকে 24টি মাইটোকন্ড্রিয়া একসাথে রিপিট ভাবে রিং 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 একসাথে আরেকটা মাইটোকন্ড্রিয়া যুক্ত হয়ে রিং সৃষ্টি করেছে, সার্কেল তৈরি করেছে এবং সেগুলো এইখানে জয়েন্ট হয়ে আছে। ওকে, নেক্সট স্ট্রাকচার। মাইটোকন্ড্রিয়া নিয়ে আসল সমস্যা এখানে। এতক্ষণ পর্যন্ত এগুলো ছিল বেসিক আলোচনা। তো এরপর আমরা করব স্ট্রাকচার। এই স্ট্রাকচারে আমি এমন কিছু থিওরি তোমাদের জানাবো এবং এমনভাবে জিনিসটাকে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করতে চাইছি। আই হোপ এই প্রেজেন্টেশনে তোমাদের পুরো 100%, নট 99%, পুরো 100% সল্ট আউট করার চেষ্টা করছি। তো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো, অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এবং আমাদের বিভিন্ন ধরনের টেলিগ্রাম চ্যানেল আছে, তো সেক্ষেত্রেও তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, তো সেক্ষেত্রেও আমাদের সেখানেও তোমরা ফলো হয়ে থাকতে পারো। ওকে, তো সেগুলো আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা লাইক করবে। তো এই একটা লাইকের জন্য আর কি, এত তোমাদের এক একটা লাইকে আমাকে সাকসেসের টপে পৌঁছাবে। তো প্লিজ ভাই লাইক একটা অবশ্যই করবে, আর সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লাল বটমে সাবস্ক্রাইব লেখা আছে, এবং তার সাথে সাথে বেল আইকনটা অল করে নিও, তাহলে আমার ভিডিও যখনই তৈরি হবে তখনই তোমাদের কাছে যেন পৌঁছে যায়। এবং তোমাদের টপিকের প্রত্যেকটা টপিক ধরে ধরে, মানে সাবজেক্টের প্রত্যেকটা ছোট ছোট টপিক ধরে ধরে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের নেই, ওটা হচ্ছে আইসিএসসি বোর্ডের। তোমাদের ডাব্লিউবিএসসি বোর্ডের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স অ্যান্ড জিওগ্রাফি 4টা সাবজেক্টের পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিও আপলোড করা হয়। তো তোমরা চ্যানেল ভিজিট করবে, তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো এবং পুরো মন দিয়ে অল দ্য বেস্টভাবে ভিডিওটা দেখো। তো নেক্সট আমরা চলে আসবো, আর বকর বকর না করে নেক্সট চলে আসবো আমরা স্ট্রাকচারে বা গঠনে। দেখো একটা কিউট দেখে, একটা মোটু সোটু দেখে আমাদের একটা মাইটোকন্ড্রিয়ার ছবি আমরা নিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে আমরা দেখছি, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা আমরা দেখব যে প্রথমেই আমাদের কি আছে, একটা আউটার মেমব্রেন, অর্থাৎ বহির্ভাগের একটা বহির্ভাগ আছে, আউটার মেমব্রেন, যেটাকে আমরা বলবো বহিস্তর। তো বায়োলজিক্যাল ভাষায় বাইরের জিনিসটা কি বলা হয়? এপি। বাইরের কথাগুলোকে বলা হয় এপি। তাহলে বাইরের স্তরকে বলা হয় ইংলিশে ডার্মিস। তাহলে এপি ডার্মিস আমাদের মাইটোকন্ড্রিয়ার যে বাইরের যে পর্দাটা আছে। আমি বললাম প্রথমে মাইটোকন্ড্রিয়া কি, ডাবল মেমব্রেন অর্গান সেল, ডাবল মেমব্রেন বন্ড অর্গান সেল। তো ডাবল মেমব্রেন কি, প্রথম যে মেমব্রেনটা আছে, বাইরের যে মেমব্রেনটা আছে সেটার নাম দিচ্ছি আমরা কি, এপিডার্মিস। এপিডার্মিসের পরে যে ভেতরের যে মেমব্রেনটা আছে, সেকেন্ড মেমব্রেন, সেটার নাম দিচ্ছি কি, এন্ডোডার্মিস। এন্ডো কথার অর্থ কি, আন্ডার, ভেতরে। তাহলে ভেতরের ডার্মিস, বা বাংলায় আমরা যদি বলি বহির পর্দা আর অন্তঃপর্দা। এই বহিঃপর্দার অন্তঃপর্দার মাঝখানে একটা ভ্যাকেন্ট স্পেস আছে, আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ফাঁকা স্থান আছে। সেই ফাঁকা স্থানটাকে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। কি নাম বললাম? আই রিপিট, পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। তোমরা একটু প্লিজ স্ট্রাকচারটা খাতার মধ্যে একটু এঁকে নাও এবং এর নামকরণগুলো একটু প্লিজ করে নিবে, তাহলে বুঝতে খুব একটা সুবিধা হবে। হ্যাঁ বলি তাহলে, কি বললাম, এপিডার্মিস, এন্ডোডার্মিস, তার মাঝখানে যে ভ্যাকেন্ট স্পেসটা আছে তাকে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস? তাহলে কি বলবো? এপিডার্মিস এবং এন্ডোডার্মিসের মাঝখানে যে ভ্যাকেন্ট স্পেস তাকে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস।
ওকে, নেক্সট এন্ডোডার্মিসের মধ্যে, এন্ডোডার্মিস থেকে বেশি কোয়েশ্চেন আছে, দেখি এন্ডোডার্মিসটার মধ্যে দেখব। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আছে, আমি স্কিপ করে ফেললাম। পিএলপি কি? হোয়াট ইজ পিএলপি? হ্যাঁ, একটু বলি। পি কথার অর্থ হচ্ছে প্রোটিন, এল কথার অর্থ হচ্ছে লিপিড, আর পি কথার অর্থ হচ্ছে আবার প্রোটিন, অর্থাৎ প্রোটিন লিপিড প্রোটিন। হোয়াট ইজ প্রোটিন লিপিড প্রোটিন? দেখো, এপিডার্মিসের যে উপরিভাগটা, এপিডার্মিসের যে উপরিভাগটা সেটা কি নিয়ে তৈরি? সেটা মূলত প্রোটিন নিয়ে তৈরি। এখানে শুধুমাত্র প্রোটিনের স্তর, অর্থাৎ একটা প্রোটিনের স্তর নিয়ে তৈরি হয়েছে উপরিভাগটা, মানে উপরিভাগের উপরিভাগটা। আমি কি বলছি? এপিডার্মিসের উপরিভাগটা, যে উপরের তলটা, এটা হচ্ছে কি এপিডার্মিস। এবং এপিডার্মিসের নিচের স্তরটা, এই যে নিচের ভাগটা, আমি যদি বলি এটাকে এপিডার্মিস ধরি, এই স্তরটাকে এপিডার্মিস, তাহলে এই জায়গাটাকে বলবো প্রোটিন, আর এই ভেতরের স্তরটা, এই যে তলটা, এই তলটা হচ্ছে লিপিড। তাহলে প্রোটিন আর লিপিডের একটা তল, পিএল। দেন হচ্ছে এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের উপরিভাগটা কি? প্রোটিন দিয়ে তৈরি। তাহলে প্রোটিন, লিপিড অ্যান্ড প্রোটিন, দিস ইজ পিএলপি। ওকে, ক্লিয়ার? নেক্সট, ফার্নান্ডেজ মোরান। দারুণ একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ফার্নান্ডেজ মোরান কি? এটাকে অনেক ক্ষেত্রে F1 অণু বা F1 মোরানও, F1 বলা হয় বা মোরান দানাও বলা হয়। এর বিভিন্ন ধরনের ফার্নান্ডেজ মোরান, নেক্সট আমাদের F1 অণু, নেক্সট আমাদের মোরান দানা, ঠিক একটাই জিনিস। দেখো, এটা আমার ছবির মধ্যে দেখতে পাচ্ছি, এটা টেনিস র্যাকেটের মতন দেখতে লাগে। আমার ভাষায় বলবো লেমন জুসের মতন দেখতে লাগে। ঠিক আছে, ছোটবেলায় যে লেমন জুসগুলো আমরা খেতাম, ঠিক আছে, সেই লেমন জুসের মতন দেখতে লাগে। তো উপরের দিকটা কি আছে? গোলাকার আছে, রাউন্ডেড, গোলাকার। এবং তার মধ্যে কি আছে? লেমন জুসের যে ডান্টিটা আছে, সেই ডান্টির মতন একটা বৃন্ত আছে বা পোটা আছে। এবং সেটা কোথায় লাগা আছে? সেটা এন্ডোডার্মিসের বাইরে, অর্থাৎ পি স্থানে, প্রোটিন লিপিড পি স্থানে লাগানো আছে। ওকে, তো দেখো, এটাকে একটু জুম করি আমি। দেখো, এটা একটা জুমিং ছবি। একটু জুম আউট ছবিটার দিকে লক্ষ্য করবে। জুমিং ছবিতে যেটা আমরা বললাম যে টেনিস র্যাকেটের মতন দেখতে, এটা একই জিনিস। ঠিক আছে, ওই যে এন্ডোডার্মিসের, আচ্ছা ক্রিস্টিটা বলা হয়নি, বলে দিচ্ছি আমি একটু ক্রিস্টিটা। আচ্ছা, এন্ডোডার্মিসের যে স্তরটা দেখো ভেতরে থেকে ঢুকে গেছে আঙ্গুলের মতো, এটাকে অ্যাকচুয়ালি ক্রিস্টি বলা হয়। তো ক্রিস্টির উপরে এই টেনিস র্যাকেটের মতন অংশগুলো লেগে আছে। ওকে, আচ্ছা, হ্যাঁ। তো এই টেনিস র্যাকেটের মতো যেটা গোলটা আছে, উপরের যে হেড অংশটা, এই টেনিস র্যাকেটের বা লেমন জুসের যেটা হেড আছে, তার একটা নির্দিষ্ট ব্যাস থাকবে। অবশ্যই তো এটা সার্কেল, তাহলে এটার একটা নির্দিষ্ট ব্যাস থাকবে। এই ব্যাসটার দৈর্ঘ্য হয় 100 অ্যাংস্ট্রন। আই রিপিট, এই ব্যাসটার দৈর্ঘ্য হয় 100 অ্যাংস্ট্রন। এবং যে বৃন্তটা আছে, এটার দৈর্ঘ্য হয় 50 অ্যাংস্ট্রন, অর্থাৎ 2:1 অনুপাতে এগুলো থাকবে। এটা হচ্ছে 100, এটা হচ্ছে 50। ওকে, একটা তাজ্জব করা ব্যাপার আছে, এটার যেমন ব্যাস 100 অ্যাংস্ট্রন, সেরকম প্রত্যেকটা F1 অণুর মধ্যে যে দূরত্বটা, একটা ফার্স্ট ফার্নান্ডেজ মোরান আর সেকেন্ড ফার্নান্ডেজ মোরানের মধ্যে যে গ্যাপটা বা যে দূরত্বটা, সেটারও কিন্তু মানে দৈর্ঘ্যটা কত হয়? 100 অ্যাংস্ট্রন। ওকে, কোয়েশ্চেন আছে যে দুটো ফার্নান্ডেজ মোরানের মধ্যে গ্যাপ কত বা স্পেস কতটা থাকে? 100 অ্যাংস্ট্রন। এরপর এই যে আমি ফার্নান্ডেজ মোরানের কথা বলছি, এই ফার্নান্ডেজ মোরানকে অ্যাকচুয়ালি উপরের যেটা হেড বলছি, সেটাকে বলা হয় ফার্নান্ডেজ মোরানের হেড। এরপর যেটাকে আমরা বলছি আমরা কি? বৃন্ত, এটাকে বায়োলজিক্যাল ভাষায় বলে পেডিকেল। আই রিপিট, পেডিকেল। ওকে, নেক্সট হচ্ছে যেটাই আমাদের এই ফার্নান্ডেজ মোরানটা যেটার মধ্যে স্থাপিত, অর্থাৎ এন্ডোপ্লাজমের যে স্থানটাতে পুরো এন্ডোপ্লাজমিক পুরো অন্তঃপর্দাটার মধ্যে বা এন্ডো মেমব্রেনটার মধ্যে কিন্তু এটা নেই, বা পুরো ক্রিস্টিটার মধ্যে এটা নেই। ক্রিস্টির যে অংশটার মধ্যে এই ফার্নান্ডেজ মোরানটা তৈরি হয়েছে, যেখান থেকে গাছটা তৈরি হয়েছে আর কি, বা যেখান থেকে লেমন জুসটা তৈরি হয়েছে, সেই অংশটাকে বলা হয় বেস। ওকে, ক্লিয়ার? নেক্সট আসছে আমরা ক্রিস্টি। হোয়াট ইজ ক্রিস্টি? দেখো, একটু ভালোভাবে দেখতে পাবে, আমাদের যে অন্তঃপর্দাটা আছে সেটা কি হয়েছে? গুটিয়ে গেছে ভেতরের দিকে, কোনো একটা কিছু যেন আঙ্গুলের প্রবর্ধকের মতো ঢুকিয়ে গেছে, মনে হচ্ছে যেন কেউ একটা ওটার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, এরকমভাবে আঙ্গুল ঢুকানো আছে। তারপর যে শেপটা তৈরি হয়েছে এরকমভাবে। ওকে,
তো যে অংশটা ভেতরের দিকে ঢুকে আছে সেটাকেই বলা হয় কৃষ্টি, যে অংশটা বাইরের দিকে ঢুকে আছে সেটাকে কিন্তু কৃষ্টি বলা হয় না। এটা অনেক ক্ষেত্রে ভুলভাল করে, যে অনেক বাচ্চা দেখেছি লেখে পরীক্ষার সময় যে অন্তঃপর্দার যে অংশগুলো ভেতরের দিকে এবং যে অংশগুলো বাইরের দিকে থাকে তাদেরগুলোই কৃষ্টি বলে। বাইরের দিকে যে অংশগুলো সেগুলো কৃষ্টি বলা হয় না, ভেতরের যেগুলো ঢুকে আছে আঙ্গুলের মতো সেগুলোকে বলা হয় কৃষ্টি। ওকে, তো কৃষ্টির মধ্যে তো অ্যাকচুয়ালি এটাকে বলা হয় কি এম সাইড অ্যান্ড সি সাইড। এম সাইড আর সি সাইডটা কি? অন্তঃপর্দার যে অংশগুলো ভেতরে ঢুকে আছে সেগুলোকে বলা হয় এম সাইড, এবং যে অংশগুলো বাইরের দিকে ঢুকে আছে সেগুলো বলা হয় সি সাইড। এই এম সাইড বা ম্যাচিউর সাইড যেগুলো আছে সেই সাইডগুলো কি হয়, সেই সাইডগুলোকে বলা হয় কৃষ্টি। ওকে, নেক্সট আসবো রেসপেয়ার চেন এনজাইম। রেসপেয়ার চেন এনজাইম জিনিসটা কি এটা একটু ক্লিয়ার করি। রেসপেয়ার কথার অর্থ কি? শোষণ। অর্থাৎ শোষণ কথাটা আমরা কখন পড়বো? যখন আমরা দেখবো বিভিন্ন ধরনের বডি সিস্টেম আছে, আমাদের অনেকগুলো বডি সিস্টেম আছে, মূলত 7 ধরনের বডি সিস্টেম আছে। তো সেক্ষেত্রে আমরা কী কী জানি? ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের সার্কুলেটরি সিস্টেম, রেসপেয়ার সিস্টেম, বা বিভিন্ন আমাদের যেমন আছে কি আছে নার্ভাস সিস্টেম, আমাদের রিপ্রোডাকশন সিস্টেম, আমাদের আছে এক্সক্রেটারি সিস্টেম। তো এই সিস্টেমগুলোর মধ্যে এক প্রকার সিস্টেম হচ্ছে রেসপেয়ার সিস্টেম বা শ্বসন পদ্ধতি। এই পদ্ধতিতে কী হয়, বাইরে থেকে আগত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বা অর্থাৎ বাইরে থেকে যে বাতাসটা আমাদের ফুসফুসের মধ্যে ঢোকে, ঠিক ফুসফুসের মধ্যে কীভাবে ঢোকে? প্রথমে নাসারন্ধ্র ঢুকবে, নাসারন্ধ্র দিয়ে আমাদের ফ্যারিংস দিয়ে পুরো বাতাসটা যাবে, মানে পুরো বায়ুমণ্ডলটা যাবে, দিয়ে সেখানে কী হবে? ট্রাকিয়া পাবে, নেক্সট ট্রাকিয়ার থেকে দুটো অংশে ভাগ হয়ে যাবে, ব্রঙ্কিওলাস। দেন আবার অনেকগুলো অংশে ভাগ হয়ে যাবে, ব্রঙ্কিওলস। ওকে, তো এই ব্রঙ্কিওলসের পর তুলোর মতো, ভেজা তুলোর মতো কিছু অংশ থাকে যেগুলোকে বলা হয় অ্যালভিওলাই। ওকে, তো অ্যালভিওলাই কি হয়? পুরো বায়ুমণ্ডলের যতগুলো মানে গ্যাসটা আছে তার মধ্যে থাকতে পারে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সিএফসি গ্যাস, যতগুলো গ্যাস আছে। তো সমস্ত গ্যাসগুলো কোথায় যায়? আমাদের এই অ্যালভিওলাই পর্যন্ত যায়। এখন পর্যন্ত এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট যে আমরা বলি যে আমরা নাক দিয়ে শুধুমাত্র অক্সিজেনটা নিই। নাক দিয়ে অক্সিজেনটা নিই, নাক দিয়ে শুধুমাত্র বাতাসটা নিই। অক্সিজেনটা ডিসাইড করে কে? অক্সিজেনটা শরীরের মধ্যে প্রবেশ করে কে? অ্যালভিওলাই। অ্যালভিওলাই ডিটেক্ট করে, অ্যালভিওলাই ঠিক করে যে কোন গ্যাসটা অক্সিজেন এবং কোন গ্যাসটাকে আমরা শরীরের মধ্যে ঢোকাবো, কোন গ্যাসটাকে বাইরে বার করে দেবো, গেট আউট করে দেবো। ঠিক, তো এই অ্যালভিওলাই কি করে? অক্সিজেনটাকে নেয়, ঠিক, তারপর কি করে? আমাদের রক্তের মধ্যে সেটাকে চালান করে দেয় সে অক্সিজেনটাকে। অর্থাৎ যে আমাদের যে ফুসফুস বলছি, হৃৎপিণ্ড থেকে পালমোনারি ক্যানেল দিয়ে যে আমাদের আগত যে অবিশুদ্ধ রক্ত, অর্থাৎ CO2 যুক্ত যে রক্তটা আছে, অবিশুদ্ধ বলছি মানে দূষিত রক্তটা, যে CO2 যুক্ত যে রক্তটা আছে সেখান থেকে কী হয়? কার্বন ডাইঅক্সাইডটা কালেক্ট করে এবং সেখানে অক্সিজেন পুশ করে দেয়। অর্থাৎ সেই রক্তটা কি হয়ে যায়? শুদ্ধ রক্ত, এবং সেই রক্তটা এরপর পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যায়। তাহলে সেইখানে যে কী রক্ত, তাহলে পুরো শরীরের মধ্যে কী রক্ত সরছে? O2 যুক্ত রক্ত। সেই O2 যুক্ত রক্তগুলো প্রত্যেকটা কোষের মধ্যে এন্ট্রি নেয়। এবং আমি বলেছিলাম কোষ পর্দা যখন আমি পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে কোষ পর্দা হচ্ছে সেমি পারমিয়েবল, অর্থাৎ অর্ধবেদ্য পর্দা। যদি ভিডিওটা দেখো না তাহলে অবশ্যই ভিডিওগুলো দুটো দেখে নাও। কোষ পর্দা এবং কোষ প্রাচীরের দুটো ভিডিও এখানে আমি আপলোড করেছি, আমি আই বটমে দিয়ে দিচ্ছি, নাহলে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে তোমরা দেখে নিও। তো সেক্ষেত্রে আমি কি বলেছিলাম যে কোষ পর্দা হচ্ছে সেমি পারমিয়েবল এক প্রকার পর্দা, অর্থাৎ এর মধ্যে বিশেষ কিছু জিনিসেই এন্ট্রি নিতে পারে, সমস্ত কিছু এন্ট্রি নিতে পারে না, সমস্ত কিছু কোষের মধ্যে ঢুকে যেতে পারবে না। হ্যাঁ আমি এসেছি আমি ঢুকে যাবো এরকম না, এসেছে তোমার আইডেন্টি কার্ড দেখবে, আধার কার্ড দেখবে, তারপর তোমাকে ঢুকে দেবে। মানে বিরাট একটা সিকিউরিটি সিস্টেম আছে। बाप को भेज, तेरे बस की बात नहीं। ওকে, সেমি পারমিয়েবল। তো এই অক্সিজেন যুক্ত রক্তটা কোষের মধ্যে যায়, আইডেন্টি কার্ড দেখায় যে হ্যাঁ আমি এই রক্তটা দেখায় যে আমার মধ্যে অক্সিজেন আছে, তো আমি ঢুকতে পারি। তো সেক্ষেত্রে কোষ অ্যালাউ করে যে হ্যাঁ ঠিক আছে ঢোকো। তো সেই অক্সিজেনযুক্ত রক্ত না, রক্তটা ঢুকছে না, অক্সিজেনটা কি হচ্ছে? কোষের মধ্যে প্রবেশ করে নিচ্ছে। ওকে, তো এরপর সেই অক্সিজেনটা কোথায় যায়? কোষের মধ্যে প্রবেশ হয়ে গেল, এরপর কি করবে? নিউক্লিয়াস ওটা নিয়ে খেলা করবে না গলগি বোর্ডে নিয়ে ওটাকে লোফালোফি করবে? অক্সিজেনের তো কোনো কাজ আছে। সেই অক্সিজেনটা কি করে? মাইটোকন্ড্রিয়া অ্যাবজর্ব করে। সেই মাইটোকন্ড্রিয়া কি অ্যাবজর্ব করবে? কোথায় অ্যাবজর্ব করবে?
মাইটোকন্ড্রিয়ার এইখানে বিভিন্ন ধরনের এই যে বললাম ফার্নান্ডেজ মোরান, এর কাজ কি? এর কাজ হচ্ছে বিভিন্ন পুরো অক্সিজেনটাকে কালেক্ট করা, পুরো অক্সিজেনটাকে শোষণ করে নেওয়া, কোষের মধ্যে যতটা অক্সিজেন আছে পুরোটাকে শোষণ করে নেওয়া। তারপর কি করবে, হেড থেকে পেডিকেল এবং পেডিকেল থেকে বেসে নিয়ে চলে আসবে, বেস পর্যন্ত নিয়ে এলো। বেসে আছে বিভিন্ন ধরনের রেস্টার চেন এনজাইম, বিভিন্ন ধরনের ফসফেট এনজাইম আছে, ফসফরাস যুক্ত বিভিন্ন ধরনের এনজাইম মানে উৎসেচক, ঠিক। তো এই ফসফরাস যুক্ত বিভিন্ন ধরনের উৎসেচক আছে। এই উৎসেচকগুলো কি করে, এই উৎসেচকগুলো অক্সিজেনের সাথে কানেক্ট হওয়ার সাথে সাথে এগুলো বিভিন্ন ধরনের শক্তি তৈরি করে, এনার্জি তৈরি করে। এই উৎসেচকগুলোর ধর্মই এটা যে অক্সিজেনের সংস্পর্শ পেলে এগুলো এনার্জি তৈরি করবে। তাহলে এই উৎসেচকগুলো কি করছে, অক্সিজেনের সংস্পর্শে এটিপি নামক শক্তি তৈরি করছে। তাহলে বুঝতে পারা গেল ফার্নান্ডেজ মোরানের ফাংশন কি। ফার্নান্ডেজ মোরানের ফাংশন হচ্ছে এটা বাতাস থেকে অক্সিজেনকে কালেক্ট করে, বাতাস থেকে অক্সিজেন বলছি, কোষের মধ্যে যে অক্সিজেনটা প্রবেশ করে সেই অক্সিজেনকে অ্যাবজর্ব করে আমাদের এই ফার্নান্ডেজ মোরান। দেন সেটা কোথায় নিয়ে চলে যায়, সেটা নিয়ে চলে যায় আমাদের এই ক্রিস্টি বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভুল বললাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে দিচ্ছে আবার, এই অন্তঃপর্দা যে বেস অংশ আছে বা এম সাইড আছে, সেই এম সাইডের মধ্যে এগুলোকে প্রবেশ করে নিচ্ছে। এই এম সাইড বা বেসের মধ্যে বিভিন্ন ধরনের আমাদের উৎসেচক আছে যেগুলো বলে রেস্টার চেন এনজাইম। রেস্টার চেন এনজাইম মানে কি, এর মধ্যে বিভিন্ন ধরনের ফসফেট এনজাইম থাকে, ফসফেট যুক্ত এনজাইম, ফসফেটের বিভিন্ন ধরনের ক্রিস্টাল জাতীয় এনজাইম। তো এগুলো কি করে, যখনই অক্সিজেন যুক্ত হয় সেগুলো চেন তৈরি করে, অক্সিজেনের একটা চেন তৈরি করে নেবে, ঠিক। ডাইমার, ট্রাইমার, টেট্রামার, এরকমভাবে অক্সিজেনের বিভিন্ন ধরনের চেন তৈরি করবে। তারপর সেটা কি করবে, এই অক্সিজেনযুক্ত চেনগুলোকে এই এনজাইমগুলো এটিপি নামক শক্তি তৈরি করবে, এডিনোসিন ট্রাইফসফেট। এডিনোসিন ট্রাইফসফেট এটিপির ফুল ফর্ম, কোশ্চেন আছে এটিপির ফুল ফর্ম কি, এডিনোসিন ট্রাইফসফেট। ওকে, তো এটিপি নামক শক্তি তৈরি করবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্নান্ডেজ মোরানের মানে কাজ। তাহলে হোয়াট ইজ রেস্টার চেন এনজাইম বুঝতে পারা গেল। নেক্সট আসছে আমাদের বিভিন্ন হোয়াট ইজ এটিপি সাইকেল বা আমাদের যেটাকে বলে ক্রেবস চক্র বা হোয়াট ইজ ক্রেবস সাইকেল। তো আমরা কি বলবো যে ফার্নান্ডেজ মোরান থেকে বিভিন্ন ধরনের উৎসেচক আমাদের ফার্নান্ডেজ মোরান থেকে অক্সিজেন কালেক্ট হয় এবং সেটা বেসের মধ্যে যায় এবং সেখানে বিভিন্ন ধরনের রেসপায়ার চেন এনজাইম আছে, তার সাথে বিক্রিয়া করে, কোলাইজড করে, তারপর কি এটিপি তৈরি হয়। এই যে একটা প্রসেস, আবার সেই এটিপি তৈরি হওয়ার পর বিভিন্ন ধরনের কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেটা আবার কি হয়, কোষের মধ্যে, কোষ থেকে বাইরে বেরিয়ে যায় এবং সেটা রক্তের মধ্যে আবার প্রবেশ করে। সেই রক্তটা তখন কি হয়ে যায়, দূষিত রক্ত, এবং সেটা হৃৎপিণ্ডের মধ্যে যায়, আবার পালমোনারি ক্যানাল দিয়ে আমাদের অ্যালভিওলের কাছে সেই রক্ত যায়, আবার সেটা বিশুদ্ধ রক্তে পরিণত হয়, ঠিক। তাহলে এটা একটা সার্কেল প্রসেস। এই যে সাইকেল প্রসেস বললাম, যে কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে একটা সাইকেল হচ্ছে, যেভাবে এটিপি তৈরি হচ্ছে, এইটাকে বলা হয় এটিপি সেল সাইকেল বা বাংলা ভাষায় আমাদের বলা হয় ক্রেবস চক্র। ওকে, সিম্পল। এটার মধ্যে আর কোনো কোয়েশ্চেন নেই। ওকে, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে অনেক গোলাকার ডিএনএ পাওয়া যায়, অনেক গোলাকার ডিএনএ পাওয়া যায়, এগুলো নিজস্ব ডিএনএ, ঠিক। এবং এর মধ্যে আমি একটু আগেই বলেছিলাম যে এর মধ্যে নিজস্ব রাইবোজোম পাওয়া যায়, যেটাকে বলা হয়, যেটা আয়তনটা হচ্ছে 55S 55S মেসোজোম একে বলা, ঠিক। তো এই ছিল আমাদের ভিডিও। মাইটোকন্ড্রিয়া নিয়ে যতটা বিস্তারিত বলার আমি বলে নিয়েছি। আই হোপ তোমাদের বইয়ে এতটা ডিটেলস নেই, আমি অনেকটা বাইরের থেকে বললাম, অনেকটা বেশি কিছু বললাম, মানে স্ট্রাকচার বোঝাতে গিয়ে অনেকটা কিছু বলে ফেললাম আমি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক। তবে তোমরা লাইক যত করবে তত আমি ইন্সপায়ার হব, তোমাদের লাইকের উপর বিশ্বাস করে আমার এই ভিডিওগুলো তৈরি, ঠিক। তো অবশ্যই আমার বিশ্বাসটা ভেঙো না, তোমরা লাইক করো, তার সাথে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করতে থাকো। এবং পরীক্ষার আগে একটা টিপস বলি, পরীক্ষার আগে মোটামুটি 1 মাস আগে এই ভিডিওগুলো প্রত্যেকটা বার রিভিউ নিয়ে নাও, ঠিক আছে। যদি একবার রিভিউ নিয়ে নাও এই ভিডিওগুলোর, একবার দেখেছো, ঠিক আছে, ভালো করেছো, আর একবার জাস্ট এক্সামের আগের রাতে বা 1-2 সপ্তাহ আগে তোমরা যদি একবার এই ভিডিওগুলো আরেকবার রিভিউ নিয়ে নাও, তাহলে আমার মনে হয় যে 100% ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষার খাতায় তোমাদের কলম রোখানো মুশকিল, তোমাদের কলম একদম চলতেই থাকবে, ঠিক। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আর বেশি বকবক করবো না, নাহলে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো টাটা, বাই বাই, অল দ্য ভেরি বেস্ট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।